হ্যালো সবাইকে, ফার্স্ট কার্ডের 8 নাম্বার আইটেমে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আইটেমে আমাদের মেইনলি লিপিডের সেকেন্ড যে পোর্শনটা সেটা আমরা পড়বো। লিপিডের ফার্স্ট পার্টটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। তো লিপিডের যে সেকেন্ড পার্টটা আছে, লিপিডের সেকেন্ড পার্টে আসলে খুবই অল্প কিছু টপিক আছে এবং এই জিনিসপত্রগুলো আসলে পড়তে বেশি সময় লাগে না। এখান থেকে মেইনলি প্রত্যেকটা লিপিডের যেই ধরনের লিপিডগুলো আমরা পড়বো তাদের কি কি কাজ আছে, ফাংশন কী কী এবং স্ট্রাকচারটা কী, এইটাই আমাদের মোস্টলি এখান থেকে ধরে। আচ্ছা, তো আজকের পড়ার মেইন কন্টেন্ট কী কী? আমরা আজকে মেইনলি ফসফোলিপিড, কোলেস্টেরল, লিপোপ্রোটিন এবং ইকোসায়ানয়েড, এই ইকোসায়ানয়েডটা আমি বলছিলাম আগের ক্লাসে যে এইটা আমরা নেক্সট আইটেমে দেখবো। সো ইকোসায়ানয়েড এই 4টা টপিক নিয়েই মোটামুটি আমাদের পড়া হবে। এর মাঝখানে ডিটেইল যা যা আছে সব কিছু কভার করার ট্রাই করব। তো শুরুতেই আসবে হচ্ছে আমাদের ফসফোলিপিড। এখন ফসফোলিপিড জিনিসটা কি আমরা বলছিলাম যে ফসফোলিপিড, আচ্ছা একটা জিনিস এখানে একটু বলি, সেটা হচ্ছে এখানে আমরা যে লিপিডগুলো দেখতেছি এগুলো আইদার ডিরাইভ লিপিড অথবা কম্পাউন্ড লিপিড, রাইট? সো এইখানে ফসফোলিপিড, দেখো ফসফোলিপিড কিসের মধ্যে পড়ে? ফসফোলিপিড হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড লিপিড, তাই না? কম্পাউন্ড লিপিডের ডেফিনিশন আমরা কি পড়ছিলাম, যে এর মাঝখানে বেসিক্যালি ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল থাকবে এবং এর সাথে ফসফরিক অ্যাসিড, মানে কম্পাউন্ড লিপিডের ক্ষেত্রে অন্য একটা নন লিপিড সাবস্টেন্স থাকে। সো ফসফোলিপিডের ক্ষেত্রে এখানে এটা এই নন লিপিড সাবস্টেন্সটা হচ্ছে ফসফরিক অ্যাসিড এবং এটার সাথে থাকবে হচ্ছে নাইট্রোজেনাস বেস, থাকতেও পারে নাও থাকতে পারে, কেমন? তো যেটা বললাম আর কি, যে এখানে কম্পোনেন্ট আমার যে জিনিসপত্রগুলো থাকতেছে সেটা নিয়ে আমার ডেফিনেশনটা চলে আসবে, যে এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল অ্যাটাচ টু ফসফরিক অ্যাসিড। এইখানে আমাদের মেইন জিনিসটাই হচ্ছে এই ফসফরিক অ্যাসিডটা, ঠিক আছে? যেহেতু কম্পাউন্ড লিপিড, একটা নন লিপিড কম্পাউন্ড লাগে, সেই ফসফরিক অ্যাসিডটা হচ্ছে সেই নন লিপিড কম্পাউন্ডটা এবং এটার সাথে নাইট্রোজেনাস বেস থাকতেও পারে নাও থাকতে পারে। সো ফসফোলিপিডের টোটাল কম্পোজিশনটা হচ্ছে এইটা। আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ফসফোলিপিডের টোটাল কম্পোজিশনটা, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, সাথে ফসফরিক অ্যাসিড এবং তার সাথে নাইট্রোজেনাস বেস থাকতেও পারে নাও থাকতে পারে, কেমন? তো এটা কি ধরনের হবে? এই ফসফোলিপিডগুলো হচ্ছে অ্যামফিপ্যাথিক হবে। অ্যামফিপ্যাথিক লিপিড কি, এটা আমরা আগের ক্লাসে দেখছি। বেশিরভাগ ক্ষেত্রে মানে ইউজুয়ালি যেটা হয়, ইউজুয়ালি নাইট্রোজেনাস বেসটা থাকে না। ইউজুয়ালি নাইট্রোজেনাস বেসটা থাকে না। আচ্ছা, এই যে ফসফোলিপিড নামটা আসতেছে, ফসফোলিপিড নামটা আসার রিজন কি? একটা ফসফরিক অ্যাসিড আছে, রাইট? বা আমরা ফসফেট একটা কম্পাউন্ড বলতে পারি, যে এখানে একটা ফসফরিক অ্যাসিড আছে, এই জন্য এটা ফসফোলিপিড, তাই না? যদি ফসফরিক অ্যাসিডটা না থাকতো তাহলে এটা শুধু লিপিড হয়ে যেত। সো একটা ফসফরিক অ্যাসিড হওয়ার জন্য এসেনশিয়াল কম্পোনেন্ট কোনটা হবে? ডেফিনেটলি এই ফসফরিক অ্যাসিডটা হবে হচ্ছে আমার একটা ফসফোলিপিডের এসেনশিয়াল কম্পোনেন্ট, কেমন? ওকে, এবার আসলে একটু স্ট্রাকচার দেখি। এখানে স্ট্রাকচারালি বেসিকলি কি কি থাকতেছে, এখানে দেখো দুইটা ফ্যাটি অ্যাসিড থাকে, দুইটা ফ্যাটি অ্যাসিড চেইন থাকে। এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড, এটা আবার আরেকটা ফ্যাটি অ্যাসিড চেইন আমরা পাবো। দুইটা ফ্যাটি অ্যাসিড চেইন আমরা পাচ্ছি এখানে, ফ্যাটি অ্যাসিড চেইন পাচ্ছি দুইটা। অ্যান্ড এর সাথে একটার সাথে থাকতেছে, এক পাশে থাকতেছে হচ্ছে একটা ফসফরিক অ্যাসিড ইউনিট আর একটা হচ্ছে অ্যালকোহল ইউনিট আমরা পাচ্ছি, ঠিক আছে? সো এই হচ্ছে আমার মোটামুটি আমার স্ট্রাকচারটা। সো এটা হচ্ছে আমাদের বলতে পারো যে এই স্ট্রাকচারটা যদি ফসফোলিপিড আসে, ট্রাই করবা যদি পসিবল হয় এই স্ট্রাকচারটা তোমাদের পরীক্ষার খাতায় দিতে হবে, ঠিক আছে? একটা গ্লিসারল ইউনিট থাকে, গ্লিসারল ইউনিটের সাথে দুইটা ফ্যাটি অ্যাসিড অ্যাটাচমেন্ট নিচ্ছে, অ্যান্ড এই দুইটা ফ্যাটি অ্যাসিডের ছাড়া অন্য যে গ্লিসারলের যে 3 নাম্বার কার্বন, সেই 3 নাম্বার কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড ইউনিট থাকতেছে এবং একটা অ্যামাইনো অ্যালকোহল, অর্থাৎ একটা হচ্ছে আমার নাইট্রোজেনাস বেস অ্যালকোহল, এই জিনিসটা আমার এখানে আসতেছে, ঠিক আছে? এই হচ্ছে আমার ফসফোলিপিড। আচ্ছা, ফসফোলিপিডের আমার যেটা বলতেছিলাম যে এটা অ্যামফিপ্যাথিক, তার মানে কি? অ্যামফিপ্যাথিক মানে এটার একটা পোলার রিজিয়ন থাকবে, একটা নন পোলার রিজিয়ন থাকবে। এই যে ফসফোলিপিডের যে ফ্যাটি অ্যাসিড রিজিয়নটা দেখতেছো, ফ্যাটি অ্যাসিড রিজিয়ন, এই রিজিয়নটা কিন্তু হচ্ছে আমার নন পোলার, নন পোলার, কেমন? যদি এটা নন পোলার হয় তাহলে এটা কি হবে? হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক? যেহেতু নন পোলার, সো ডেফিনেটলি এরা হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক হবে, কেমন? আচ্ছা, আর এই যে যে রিজিয়নটা ফসফরিক অ্যাসিড ইউনিটের যে রিজিয়নটা, এই রিজিয়নটা হচ্ছে আমার পোলার রিজিয়ন, পোলার হাইড্রোফিলিক রিজিয়ন, কেমন? সো পোলার হাইড্রোফিলিক রিজিয়নটা আমরা পাচ্ছি এখানে। এখন একটু জিনিসটা খেয়াল করে দেখো, আমরা পড়তাম কি, একটা যখন বায়ো সেল মেমব্রেনে যখন আসতাম আমরা তখন বলতাম নন পোলার, নন পোলার হাইড্রোফোবিক। কি ছিল নন পোলার হাইড্রোফোবিক? এটা ছিল হচ্ছে টেইল, তাই না?
আর হাইড্রোফিলিক তার মানে আমরা বলতে পারি যে আমাদের যেই প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা অনেকটা এইরকম হবে, ঠিক আছে। টেইলের দিকটা আমরা পাবো হচ্ছে ফ্যাটি অ্যাসিড ইউনিটটা, আর হেডের দিকটাতে আমরা পাবো হচ্ছে ফসফরিক অ্যাসিড এবং অ্যালকোহল ইউনিট। এই হচ্ছে আমার মোটামুটি স্ট্রাকচারটা। এবার আসো আমাদের ফসফোলিপিডের ক্লাসিফিকেশনে চলে আসি। সো ফসফোলিপিডে কোন ধরনের অ্যালকোহল যুক্ত হচ্ছে, ঠিক আছে। এই যে অ্যালকোহলের যে পার্টটা ছিল, এই যে অ্যালকোহলের পার্টটা, এখানে আমরা গ্লিসারল দিছি, এখানে আমরা লিখছিলাম যে অ্যালকোহল, তাই না। সো কোন ধরনের অ্যালকোহল যুক্ত হচ্ছে তার উপর বেস করে আমাদের ফসফোলিপিডকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড আর একটা স্ফিনগোফসফোলিপিড। সো গ্লিসারোফসফোলিপিডের ক্ষেত্রে কি আসবে, গ্লিসারল আসবে অ্যালকোহল হিসাবে, আর স্ফিনগোফসফোলিপিডের ক্ষেত্রে স্ফিনগোসিন, এইটা হচ্ছে আমার অ্যালকোহল হিসেবে আসবে। কেমন? তো এই দুটোর উপর বেস করে আমাদের আসতেছে হচ্ছে দুই ধরনের, একটা গ্লিসারোফসফোলিপিড, একটা স্ফিনগোফসফোলিপিড। এই গ্লিসারোফসফোলিপিড যেটা আছে এইটা আবার দুই ধরনের, একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকতেও পারে, নাইট্রোজেনাস বেস নাও থাকতে পারে, ঠিক আছে। সো যদি নাইট্রোজেনাস বেস থাকে, এর কয়েকটা এক্সাম্পল এখানে আছে, ফসফোটাইডাল কোলিন, ফসফোটাইডাল ইথানোলামাইন, ফসফোটাইডাল সেরিন, এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস। এই দেখো তো কোলিন, সেরিন এগুলো আমরা পড়ছি না অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, মনে আছে? আচ্ছা। আর উইদাউট নাইট্রোজেনাস বেসে হচ্ছে ফসফোটাইডাল গ্লিসারল, ডাইফসফোটাইডাল গ্লিসারল, ঠিক আছে, ফসফোটাইডাল ইনোসিটল। এই এক্সাম্পলগুলো মাস্ট, এক্সাম্পলগুলো মাস্ট, এক্সাম্পল একদম এক্সাম্পলগুলো একদম মাস্ট। কেমন? এক্সাম্পল একদম মাস্ট লাগবে, টিচার এখান থেকে রেগুলার বেসিসে কোশ্চেন হয়। তো গ্লিসারোফসফোলিপিডের মধ্যে আসো। এখন গ্লিসারোফসফোলিপিডের মধ্যে আমরা কি পাবো, গ্লিসারোফসফোলিপিড তার মানে এখানে অ্যালকোহলটা হবে কি, অ্যালকোহলটা হবে হচ্ছে গ্লিসারল, দুইটা অনু ফ্যাটি অ্যাসিড থাকবে, ফসফরিক অ্যাসিড মাস্ট, এবং এটার সাথে কি হবে, নাইট্রোজেনাস বেস থাকতেও পারে, নাইট্রোজেনাস বেস নাও থাকতে পারে। এই হচ্ছে আমার মোটামুটি স্ট্রাকচারটা, এখান থেকে আমরা দেখতে পারি এই হচ্ছে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এবং এটা হচ্ছে আমার অ্যামাইনো অ্যালকোহল। আচ্ছা, তোমাদের এবিসি বইয়ে এই স্ট্রাকচারগুলো বোধহয় একটু ভালো করে দেওয়া আছে, তোমরা ওই স্ট্রাকচারগুলোও লিখতে পারো, সমস্যা নেই। পরীক্ষার খাতায় এই স্ট্রাকচারটার থেকে আমরা কেমিক্যাল যে স্ট্রাকচারটা দেখছি এইটা, এগুলো লিখলে টিচার একটু খুশি হয়। হ্যাঁ, আচ্ছা। সো এবার আসো একটু যে আমার কমন গ্লিসারোফসফোলিপিড কি কি আছে। গ্লিসারোফসফোলিপিডের মধ্যে যেটা আমার মানে সিম্পলেস্ট গ্লিসারোফসফোলিপিড, সিম্পলেস্ট এবং বলতে পারো যে প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি অবস্থায় যেটা পাই সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এই ফসফোটাইডিক অ্যাসিডটা হচ্ছে আমার গ্লিসারোফসফোলিপিডের মধ্যে সব থেকে সিম্পলেস্ট ফর্মের মধ্যে আমরা পাই ফসফোটাইডিক অ্যাসিড। সো সিম্পলেস্ট ফর্ম মানে কি, এখানে কি কি থাকবে, এটার মধ্যে বেসিক্যালি গ্লিসারল থাকবে, ফ্যাটি অ্যাসিড থাকবে, এবং আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে হচ্ছে ফসফেট। কেমন? কি কি পাচ্ছি আমরা, আমরা এখান থেকে পাচ্ছি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেট। তাহলে সিম্পলেস্ট ফর্ম অর্থাৎ ফসফোটাইডিক অ্যাসিডের মধ্যে আমরা পাবো গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড প্লাস ফসফেট। কেমন? আচ্ছা, এখন এই যে ফসফোটাইডিক অ্যাসিড, এইখান থেকে আমরা আরো অনেক কিছু পাইতে পারি। সেরকম কি কি পাইতে পারি দেখো, আমরা পাইতে পারি যেগুলো পড়ছি যে ফসফোটাইডাল ইথানোলামাইন, ঠিক আছে, ইথানল অ্যামাইন, তারপর হচ্ছে ফসফোটাইডাল কোলিন, তারপর ফসফোটাইডাল সেরিন, ঠিক আছে। এরকম আমরা এখানে কিছু নাম আছে, এই নামগুলো যদি ভাইভায় অনেক ভালো পারো, অনেক ভালো পারো মানে অনেক ভালো পারো, তখন টিচাররা তোমাদের কাছ থেকে এইগুলো শুনতে চাবে, আদারওয়াইজ এইগুলো জীবনেও ধরবে না। কেমন? ইউজুয়ালি ধরে না, জীবনেও ধরবে না বলা ভুল হবে, ইউজুয়ালি ধরে না, টিচারের উপর ডিপেন্ড করে কোশ্চেন চেঞ্জ হয়, বাট ইউজুয়ালি এগুলো ধরে না। এবং একটু খেয়াল করে দেখো, যদি আমরা আসি যে ফসফোটাইডাল কোলিন, ফসফোটাইডাল কোলিনে আমার যে অ্যালকোহল গ্রুপটা আছে সেটার সাথে এক্সট্রা কি থাকবে, সেটার সাথে একটা কোলিন থাকবে, তাই না। ফসফোটাইডাল সেরিন, এটার সাথে এক্সট্রা করে কি থাকবে, সেরিনের একটা গ্রুপ থাকতেছে। কেমন? আচ্ছা, ওকে, এই হচ্ছে আমার কমন কিছু গ্লিসারোফসফোলিপিড। কি থাকবে এটার থেকে আমাদের যেটা লাগবে, যে ফসফোটাইডিক অ্যাসিড হচ্ছে সব থেকে কমনেস্ট, আমরা বলতে পারি গ্লিসারো ফসফোলিপিড, এবং বাদ বাকি জিনিসপত্রগুলো আমার এটা ডেরাইভ, এগুলো সবই ডেরিভেটিভ হচ্ছে বাদ বাকি জিনিসপত্রগুলো, ঠিক আছে। আচ্ছা, কার্ডিওলিপিন, এটা একটু রাইখো, এটা এমসিকিউ আসে। হ্যাঁ, কার্ডিওলিপিন কাকে বলা হয়, ডাইফসফোটাইডাল গ্লিসারল কে আমরা বলতেছি হচ্ছে কার্ডিওলিপিন। এটা কিন্তু খুব বেশি এমসিকিউ এ আসে, কম বেশি এটা এমসিকিউ পাবা। আচ্ছা,
এই হচ্ছে আমার গ্লিসারোফসফোলিপিড গেল। গ্লিসারোফসফোলিপিড থেকে তাইলে তোমরা কি পড়বা, ক্লাসিফিকেশনটা পড়বা, নাইট্রোজেন থাকা অবস্থায় কি বলতেছে, নাইট্রোজেন না থাকলে কি বলতেছে, আর কমনেস্ট ফর্মগুলোর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, অ্যান্ড ফসফোটাইডিক অ্যাসিডটা হচ্ছে সিম্পলেস্ট, এটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে স্ফিনগোফসফোলিপিড। এখানে কি পাওয়া যাবে, এখানে একটা স্ফিনগল অ্যালকোহল পাওয়া যাবে, রাইট। বাদ বাকি আর কোনো চেঞ্জ কিন্তু আমরা এখানে পাবো না, কেমন। এখানে আমাদের কম্পোজিশনের মধ্যে তাইলে কি কি পাচ্ছি খেয়াল করে দেখো, একটা স্ফিনগোসিন যেটা আমার স্ফিনগল অ্যালকোহল পাচ্ছি, এবং এর সাথে কি পাওয়া যাবে, এর সাথে একটা ফ্যাটি অ্যাসিড চেইন পাবো, অ্যান্ড তার সাথে আমরা কি পাচ্ছি, ফসফেট এবং অ্যামাইনো অ্যালকোহল। এই স্ফিনগোসিন এবং ফ্যাটি অ্যাসিড এই দুইটা জিনিসকে আমরা একসাথে কি বলি, এই দুইটা জিনিসকে আমরা বলি সিরামাইড, ঠিক আছে। এই দুইটা জিনিসকে আমরা একসাথে বলি সিরামাইড। ওকে, সো স্ফিনগোফসফোলিপিড থেকে এর থেকে বেশি কিছু লাগে না। ফ্যাটি অ্যাসিড কয়টা লাগবে এটা জানবা, একটা, এন্ড ফসফেট থাকবে, অ্যামাইনো অ্যালকোহল থাকবে। স্ফিনগোফসফোলিপিড কেন নাম আসতেছে, এটা হচ্ছে আমার স্ফিনগল অ্যালকোহল থাকে, এই জন্য এই নামটা আসতেছে। নেক্সট আসো ইম্পর্টেন্স অফ ফসফোলিপিড। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিটেন ভাইভা যেখানেই যাও এটা ধরবে, কেমন। ভাইভা রিটেন সব জায়গায় এটা আসবে। এখন এটা একটু ট্রাই করবা, এবিসি বইয়ে মোস্ট প্রবাবলি এইভাবে ক্লাসিফাই করে দেয় নাই, বাট তোমরা একটু ট্রাই করো এভাবে ক্লাসিফিকেশানে এনে দেন হচ্ছে পড়ার জন্য যে ফসফোলিপিড কার মধ্যে পাওয়া যায়, ফসফোলিপিড কিসে হেল্প করে, এবং ফসফোলিপিড কি কি কাজে লাগে, এই তিনটা ভাগে আমরা পড়বো। সো ফসফোলিপিডের কনস্টিটিউয়েন্ট অফ, অর্থাৎ ফসফোলিপিড দিয়ে কি কি তৈরি হচ্ছে, বায়োলজিক্যাল মেমব্রেন তৈরি হয়, নার্ভাস টিস্যু তৈরি হয়, লিপোপ্রোটিন তৈরি হয়, রাইট। এই জিনিসপত্রগুলো, এই তিনটা জিনিস ফসফোলিপিড থেকে আসতেছে। ফসফোলিপিড কোন কোন জায়গায় ইউজ হচ্ছে, ইকাসয়ানয়েড তৈরির ক্ষেত্রে আমাদের প্রিকারসর হচ্ছে ফসফোলিপিড। সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, সেকেন্ড মেসেঞ্জার কি, এগুলো সব ফিজিওলজিতে জানবা। সারফেক্টেন্ট হিসেবে ফসফোলিপিড পাওয়া যায়। দেন এখান থেকে টিচার আর কোনটা ধরে, এই যে ফ্যাটি লিভার জিনিসটা ধরে, যে প্রিভেন্ট ফ্যাটি লিভার, আর কি, আর হচ্ছে এই যে গলস্টোনের এটা। এই কয়েকটা একটু ভালো মতন পড়বা, কেমন। এই কয়েকটা যেগুলো একটু আন্ডারলাইন করে দিলাম পড়বা। আসলে এখানে আলাদা করে মার্ক করে দেওয়ার কিছু না, এখানে যে যতগুলো পারবা ততগুলোই টিচারকে বলতে হবে, কারণ ফসফোলিপিডের কাজটা খুব ইম্পর্টেন্ট, টিচাররা শুনতে চায়। সো যত বেশি বলতে পারবা টিচাররা তত বেশি খুশি হবে, হ্যাঁ। অ্যান্ড কিছু কিছু টিচার আছে দেখা যায় যে এই যে 5টা 6টা কাজ আছে এর মধ্যে স্পেসিফিকভাবে একটাই শুনতে চাচ্ছে, সো এগুলো আসলে একটু বাদ দেওয়ার রিস্ক। ফসফোলিপিডটা খুব ইম্পর্টেন্ট ভাইবার জন্য, কেমন। আচ্ছা, এছাড়া কিসে কিসে হেল্প করবে, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রসেসের ক্ষেত্রে হেল্প করবে, এবং লিপিড অ্যাবজর্পশনের ক্ষেত্রেও ফসফোলিপিডের ভূমিকা আছে। তো এইটাই আসলে এই স্লাইডটা একদমই রিডিং পড়ানো হয়ে গেল, কারণ এখানে আসলে বোঝানোর মতন তেমন কিছু নাই। এই জিনিসপত্রগুলো এখান থেকে তোমরা একটু যেই জিনিসপত্রগুলো লাগবে, অর্থাৎ যেগুলো আমি আন্ডারলাইন করে দিছি, মার্ক করে দিছি, যত বেশি সংখ্যক পারো একটু মুখস্থ করে ফেলো। ওকে, নেক্সট আসে হচ্ছে গ্লাইকোলিপিড। পরে কি পড়তেছি আমরা, এরপরে আমরা পড়তেছি হচ্ছে গ্লাইকোলিপিড। আচ্ছা, এই যে নামটা একটু খেয়াল করে দেখো তো, গ্লাইকোলিপিড, তাই না। সো এইখানে কি থাকবে বলো তো, গ্লাইকোলিপিডের মধ্যে কি কি পাওয়া যাবে। গ্লাইকোলিপিডের মধ্যে আমি যদি খুব নর্মালি বলি, আমরা এখানে গ্লাইকো দিয়ে বুঝতেছি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, রাইট। কার্বোহাইড্রেট পাবো, ওইখানে যেরকম আমরা ফসফরিক অ্যাসিড পাইছিলাম মনে আছে, এই যে ফসফরিক অ্যাসিড, এইখানে আমরা কি পাবো, এক্সট্রা নন লিপিড সাবস্টেন্সটা, এখানে আমরা নন লিপিড সাবস্টেন্সটা পাবো হচ্ছে কার্বোহাইড্রেট, কেমন। সো লিপিড কন্টেইনিং কার্বোহাইড্রেটকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোলিপিড। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন ধরনের অ্যালকোহল পাওয়া যাবে, অ্যালকোহল গ্রুপটা কি আমার গ্লিসারল আসবে, নাকি এখানে আমার স্ফিনগল পার্টটা আসবে। এখানে হচ্ছে বেসিক্যালি স্ফিনগল যেই অ্যালকোহলটা ছিল সেটাই আসবে, হ্যাঁ। সো এখানের কনস্টিটিউয়েন্টটাও সেম হবে, স্ফিনগল, ফ্যাটি অ্যাসিড এবং সাথে কার্বোহাইড্রেট পাবো। সো স্ফিনগল এবং ফ্যাটি অ্যাসিডকে একসাথে আমরা কি বলছিলাম, সিরামাইড, রাইট। আচ্ছা, ওকে, সিরামাইড গেল। অ্যান্ড কার্বোহাইড্রেট আমার এখানে দুই ধরনের কার্বোহাইড্রেট যুক্ত হতে পারে। কি ধরনের কার্বোহাইড্রেট যুক্ত হতে পারে, মোনোস্যাকারাইড যুক্ত হতে পারে, কিছু অ্যামাইনো সুগার যুক্ত হতে পারে, অথবা হচ্ছে সায়ালিক অ্যাসিড এখানে আমার যুক্ত হতে পারে, এই তিনটা জিনিস। এটা টিচাররা কমনলি জিজ্ঞেস করে না, বাট অনেক সময় তুমি যদি দেখা যায় যে ভালো পারতেছো, ডিপে গেলে এই কোয়েশ্চেনগুলো ধরে যে কার্বোহাইড্রেটে আমরা কি কি কার্বোহাইড্রেট পাইতে পারি গ্লাইকোলিপিডের ক্ষেত্রে, তখন তুমি বলবা মোনোস্যাকারাইড, অ্যামাইনো সুগার এবং হচ্ছে সায়ালিক অ্যাসিড। ওকে, এবার গ্লাইকোলিপিডের একটু ক্লাসিফিকেশন আসো। গ্লাইকোলিপিডের ক্ষেত্রে আমাদের এইখানে মাথায় রাখবা যে গ্লাইকোলিপিড যেহেতু এটা কোনো ফসফোলিপিড না, গ্লাইকোলিপিড কিন্তু কোনো ফসফোলিপিড না, এটা একটা কম্পাউন্ড লিপিড। যেহেতু ফসফোলিপিড না, সো এরা হচ্ছে ফসফেট কন্টেইন করবে না, কারণ ফসফেট কন্টেইন করলে সেটাকে আমরা কি বলতাম,
ফসফোলিপিড, রাইট। আচ্ছা, এইটা একটা গেল। গ্লাইকোলিপিড, আমরা গ্লাইকোলিপিডটা কই পাইছিলাম বলো তো, মনে করে দেখো তো। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দুইটা মিলে গ্লাইকোক্যালিস হিসেবে ছিল, রাইট। কই পড়ছিলাম সেটা? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনে। তার মানে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে কিন্তু গ্লাইকোলিপিড পাওয়া যাবে। এবার আসো, গ্লাইকোলিপিডের তোমার হচ্ছে কয় ধরনের গ্লাইকোলিপিড হয়? গ্লাইকোলিপিড বেসিকলি আমরা দুই ধরনের পাবো। কেমন? গ্লাইকোলিপিড কয় ধরনের পাবো? গ্লাইকোলিপিড হচ্ছে দুই ধরনের, একটা সেরিব্রোসাইড আর একটা গ্যাংলিওসাইড। গ্লাইকোলিপিড কয় ধরনের? দুই ধরনের, সেরিব্রোসাইড অ্যান্ড গ্যাংলিওসাইড। মাথায় রাখবা, সেরিব্রোসাইড এবং গ্যাংলিওসাইড এই দুইটা জিনিস ফরমেশনে, অর্থাৎ এদের যে কম্পোজিশন বলো বা স্ট্রাকচার বলো, এই স্ট্রাকচার মোটামুটি সেম। এই স্ট্রাকচার মোটামুটি আমার এখানে সেমই থাকবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সেরেব্রোসাইডের সাথে আমি যদি এক্সট্রা করে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাড করি তাহলে আমরা গ্যাংলিওসাইড পাবো। অর্থাৎ আমরা লিখতে পারি সেরেব্রোসাইড প্লাস কমপ্লেক্স কার্ব, ঠিক আছে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি আমি অ্যাড করি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গ্যাংলিওসাইড। কেমন? আচ্ছা, এখানে একটু দেখো সেরেব্রোসাইড কি কি দিয়ে তৈরি হচ্ছে? সিরামাইড দিয়ে তৈরি হচ্ছে এবং তার সাথে একটা মোনোস্যাকারাইড তৈরি হচ্ছে। সিরামাইড মানে কি? ওই স্ফিনগোল অ্যালকোহলের যেই স্ফিনগোল অ্যালকোহলটা অ্যান্ড আমার হচ্ছে ফ্যাটি অ্যাসিড মিলে সিরামাইড, এর সাথে যখন একটা মোনোস্যাকারাইড যুক্ত হচ্ছে, ইউজুয়ালি মোনোস্যাকারাইডটা আমার হয় কোনটা? ইউজুয়ালি আমার মোনোস্যাকারাইডটা হয় হচ্ছে গ্লুকোজ অথবা গ্যালাক্টোজ। সেরেব্রোসাইডের যেই মোনোস্যাকারাইডটা আছে এটা আইদার গ্লুকোজ অথবা কি গ্যালাক্টোজ। কেমন? আইদার গ্লুকোজ অথবা গ্যালাক্টোজ, এই মোনোস্যাকারাইডটা থাকবে। কেমন? সো সেরেব্রোসাইডের তাহলে কম্পোজিশনের মধ্যে আমি কি পাচ্ছি? সিরামাইড পাচ্ছি এবং এর সাথে একটা পাচ্ছি মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইডটা কি হবে? মোনোস্যাকারাইডটা আইদার গ্লুকোজ অথবা গ্যালাক্টোজ। সো এই যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজের উপর বেস করে আমার সেরেব্রোসাইডের এক্সাম্পল বা নামটা, ঠিক আছে, এক্সাম্পল সেটা কি? গ্লুকোসেরেব্রোসাইডস অথবা গ্যালাক্টোসেরেব্রোসাইড। নাম দেখেই বুঝতে পারতেছো, যদি মনোস্যাকারাইডটা গ্লুকোজ হয় তাহলে এটা গ্লুকোসেরেব্রোসাইড বলবো, আর যদি আমার মনোস্যাকারাইডটা গ্যালাক্টোজ হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো গ্যালাক্টোসেরেব্রোসাইড। এখন এই সেরেব্রোসাইডের সাথে, অর্থাৎ আমার সিরামাইড এবং মনোস্যাকারাইডের সাথে যদি আমার কমপ্লেক্স সুগার অ্যাড হয়, কমপ্লেক্স সুগার মানে কি? ওই যে একটু আগে পড়ছিলাম যে কনস্টিটিউয়েন্টের মধ্যে মনোস্যাকারাইড, এটা হচ্ছে আমাদের যেটা রেগুলার কার্বোহাইড্রেট, আর কমপ্লেক্স সুগারের মধ্যে আমরা পাবো অ্যামাইনো সুগার, সায়ালিক অ্যাসিড। কেন এটাকে আমরা কমপ্লেক্স সুগার বলতেছি? এটা কার্বোহাইড্রেটের মধ্যে আমি অলরেডি বলে দিছি, রাইট। আচ্ছা, তো এর সাথে যখন একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাড হচ্ছে, আইদার অ্যামাইনো অ্যাসিড অথবা অ্যামাইনো সুগার অথবা সায়ালিক অ্যাসিড, তখন সেটাকে আমরা বলছি গ্যাংলিওসাইড। তো এই হচ্ছে আমার মোটামুটি গ্লাইকোলিপিড সম্পর্কে আলোচনা। গ্লাইকোলিপিড নিয়ে এর থেকে বেশি কিছু আসলে আর লাগবে না। স্টিল যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে এখান থেকে, ফিল ফ্রি টু আস্ক, আমি এই জিনিসপত্রগুলো ক্লিয়ার করে দিব। ওকে, আমরা যাব হচ্ছে নেক্সট টপিকে। তো কোলেস্টেরলে আসো। এবার কোলেস্টেরল জিনিসটা আসলে কি? কোলেস্টেরল সম্পর্কে আমরা অনেক পড়ছি, কোলেস্টেরল সম্পর্কে আমরা অনেক কিছু জানি, বাট কোলেস্টেরল আসলে কি জিনিস? কোলেস্টেরল বোঝার আগে আমাদেরকে স্টেরয়েড বুঝতে হবে এবং স্টেরল বুঝতে হবে। স্টেরয়েড এবং স্টেরল বুঝতে হবে, ঠিক আছে। সো যেই স্টেরয়েড আসলে কেন, স্টেরয়েড নামটা কেন আসছে বা স্টেরয়েড বলতে কি বোঝায়? যে সকল কম্পাউন্ড বেসিক্যালি স্টেরয়েড নিউক্লিয়াস কনসিস্ট করে, অর্থাৎ স্টেরয়েড নিউক্লিয়াস কনসিস্টিং কম্পাউন্ডকে আমরা বলবো হচ্ছে স্টেরয়েড, ঠিক আছে। স্টেরয়েড নিউক্লিয়াস থাকলে সেটাকে আমরা বলবো স্টেরয়েড। স্টেরয়েড নিউক্লিয়াসের নাম কি? স্টেরয়েড নিউক্লিয়াসের নাম হচ্ছে সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনাথ্রিন, ঠিক আছে, ফিনান্থ্রিন। এই যে সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনান্থ্রিন, এই জিনিসটা টিচাররা কিন্তু একদম মানে ঠোঁটস্থ তোমাদের কাছ থেকে চায় যে তুমি এইটা গড়গড় করে বলে দিবা, যে জীবনেও জিজ্ঞেস করবে না স্টেরয়েড কাকে বলে, কারণ এটা হচ্ছে খুব ইজি ডেফিনেশন যে স্টেরয়েড নিউক্লিয়াস থাকলেই সেটাকে আমরা স্টেরয়েড বলবো। যেটা জিজ্ঞেস করবে স্টেরয়েড নিউক্লিয়াসের কেমিক্যাল নামটা কি, তখন তোমাকে এটা বলতে হবে, ঠিক আছে। তো স্টেরয়েড যে নিউক্লিয়াসটা আছে এটা হচ্ছে একটা সাইক্লিক অর্ডারে থাকে এবং এটা হচ্ছে তোমার 19টা কার্বন নিয়ে 4টা রিং থাকে, ঠিক আছে, 4টা হাইড্রোকার্বন রিং। এরা হচ্ছে যখন একত্রিতভাবে ফিউজ হবে, ফিউজ হওয়ার মাধ্যমে এরা কি ফর্ম করবে? এরা ফর্ম করবে হলো আমার স্টেরয়েড নিউক্লিয়াস। খেয়াল করে দেখো, 4টা রিং পাওয়া যাচ্ছে, একটা রিং, 2টা রিং, 3টা রিং এবং এখানে একটা 4টা রিং, ঠিক আছে। 1 2 3 4, 4টা
হাইড্রোকার্বন রিং নিয়ে আমাদের স্টেরয়েড নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কি কি আছে স্টেরয়েডের? অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, সেক্স হরমোন, এগুলো হচ্ছে আমাদের স্টেরয়েডের এক্সাম্পল। আচ্ছা, ওকে, এবার আসো স্টেরল কি জিনিস। স্টেরয়েড এবং স্টেরল দুইটা কিন্তু দুই জিনিস, কেমন? আচ্ছা, এবার তাহলে আসো স্টেরল কি জিনিস খেয়াল করে দেখো। এই যে আমার কোলেস্টেরল যেটা আমরা পড়তেছি, কোলেস্টেরল না সরি, স্টেরয়েড নিউক্লিয়াস যেটা পড়তেছিলাম, বা শুধু স্টেরয়েডের ক্ষেত্রে যেটা আমরা দেখতেছিলাম, এই যে দেখো ফার্স্ট রিংয়ের 3 নাম্বার কার্বনটা আমার একটা অক্সিজেন গ্রুপ থাকে। ফার্স্ট রিংয়ের 3 নাম্বার কার্বনে আমার হচ্ছে একটা অক্সিজেন অ্যাটম থাকে, ঠিক আছে। এটাকে আমরা স্টেরয়েড নিউক্লিয়াসের মধ্যে আমরা এই জিনিসটা পাই। ওকে, এখন স্টেরলের ক্ষেত্রে কি হবে? স্টেরলের ক্ষেত্রে আমার এই স্টেরয়েড নিউক্লিয়াসটা থাকবে, বাট এই যে 3 নাম্বার যে কার্বনটা আছে, এই 3 নাম্বার কার্বনে অক্সিজেনের পরিবর্তে এইখানে একটা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হবে। কি যুক্ত হবে? অক্সিজেনের পরিবর্তে এইখানে আমার একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচমেন্ট নিবে। সো যখন এইরকম অক্সিজেনের পরিবর্তে হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচড হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেরল, কেমন? এবার স্টেরল যখন থাকতেছে সেই যৌগগুলোর মধ্যে আমরা এক্সাম্পল কি কি পাবো? স্টেরলের মধ্যে কোলেস্টেরল, ভিটামিন ডি, এগুলো সবই স্টেরলের অন্তর্ভুক্ত, ঠিক আছে। সো এই হচ্ছে আমার স্টেরয়েড এবং স্টেরলের মোটামুটি জিনিসপত্র। এখন তাইলে কোলেস্টেরল কি হবে? এই যে স্টেরল নিউক্লিয়াস যদি থাকতেছে, তখন সেটাকে আমরা বলবো কোলেস্টেরল। তাইলে যেটা খুব কমনলি জিজ্ঞেস করে যে কোলেস্টেরলের 3 নাম্বার কার্বনে অক্সিজেন অ্যাটম থাকে নাকি হচ্ছে হাইড্রক্সিল অ্যাটম থাকে? মাথায় রাখবা, কোলেস্টেরলের 3 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না, রাদার এখানে থাকবে হচ্ছে হাইড্রক্সিল, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি স্টেরয়েড এবং স্টেরলের পড়া। চলো এবার কোলেস্টেরলের মধ্যে আসি। কোলেস্টেরলের মধ্যে আমরা কি পড়ছিলাম? কোলেস্টেরলের মধ্যে 3 নাম্বার কার্বনে কি পাওয়া যায়? হাইড্রক্সিল পাওয়া যায়, রাইট? আচ্ছা, এখন এটা কয় কার্বন বিশিষ্ট খেয়াল করে দেখো। 1 2 3 4 5 6, এরপরে 7 8 9 10 11 12 13 14, এরকম করে আমরা কাউন্ট করলে এখানে টোটাল 27টা কার্বন সম্পূর্ণ একটা স্টেরয়েড নিউক্লিয়াস পাবো। তাহলে কোলেস্টেরলে কতগুলো কার্বন কম্পাউন্ড থাকতেছে? টোটাল 27টা কার্বন কম্পাউন্ডের একটা স্টেরয়েড নিউক্লিয়াস কনসিস্ট করবে কোলেস্টেরল, ঠিক আছে। কেন স্টেরল বলতেছি? এখানে স্টেরয়েড নিউক্লিয়াস বলা হচ্ছে এই কারণে যে এখানে আমার হাইড্রক্সিল 3 নাম্বার কার্বনে কি আছে? হাইড্রক্সিল আছে। ওকে, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে দেখো এইখানে একদম যে 17 নাম্বার কার্বনটা আছে, 17 নাম্বার কার্বনের এইখানে দেখো একটা অ্যাডিশনাল 8 কার্বনের একটা চেইন আছে, রাইট? একটা হাইড্রোকার্বন চেইন এখানে আছে। 17 নাম্বার কার্বনে একটা 8 কার্বনের একটা অ্যাডিশনাল চেইন আছে, এই যে 8 কার্বন কন্টেনিং হাইড্রোকার্বন চেইন। আমরা স্ট্রাকচারটা পড়তেছি। স্ট্রাকচারের মধ্যে আমরা অলরেডি দুইটা জিনিস পাইলাম। স্ট্রাকচার দুইটা জিনিস পাইতেছি। একটা হচ্ছে এটা কি কি পাচ্ছি? এটা হচ্ছে 27টা কার্বন থাকবে, 4টা রিং থাকবে, 3 নাম্বার কার্বনে হাইড্রক্সিল গ্রুপ থাকবে, রাইট? আচ্ছা, এরপরে কি বলছি? 17 নাম্বার কার্বনে যে আমার এখানে কয়টা কার্বন একটা রিং পাওয়া যাবে? 8 কার্বন বিশিষ্ট একটা হাইড্রোকার্বন চেন পাওয়া যাবে, কেমন? আর একটা জিনিস এখানে একটু খেয়াল করে দেখো তো, এইখানে 5 এবং 6 নাম্বার কার্বনে কি আছে? একটা ডাবল বন্ড আছে। তাইলে এর স্ট্রাকচারে 5 এবং 6 নাম্বার কার্বনে আমরা পাবো কি? একটা এখানে আমরা পাবো হচ্ছে আমাদের একটা কি বলে ডাবল বন্ড পাওয়া যাচ্ছে। এবং মিথাইল সাইড চেন কোথায় কোথায় পাচ্ছি খেয়াল করো। 10 নাম্বার কার্বনে একটা মিথাইল সাইড চেইন পাচ্ছি এবং 13 নাম্বার কার্বনে একটা মিথাইল সাইড চেইন পাচ্ছি। তাহলে মিথাইল সাইড চেইন পাচ্ছি দুইটা। একটা লং 8 কার্বনের কার্বন চেইন পাচ্ছি হচ্ছে হাইড্রোকার্বন চেইন পাচ্ছি 17 নাম্বার কার্বনের মধ্যে। হাইড্রক্সিল গ্রুপ পাচ্ছি 3 নাম্বার কার্বনে, এখানে 4টা রিং পাওয়া যাচ্ছে এবং ডাবল বন্ড পাচ্ছি 5 থেকে 6 নাম্বার কার্বনে। এই জিনিস পরীক্ষার খাতায় আসবেই আসবে। কোলেস্টেরলের স্ট্রাকচার লেখো, আসবেই। আমি বললাম এটা পরীক্ষায় আসার মতন একটা কোশ্চেন এবং এটা রিটেনে খুব বেশি দেয় এটা, ঠিক আছে। রিটেনে এই জিনিসটা খুব কমনলি দিয়ে রেখে দেয়। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু বলি, সেটা হলো কোলেস্টেরলের মধ্যে আর কিছু বলতে হবে না। কোলেস্টেরলের মধ্যে এইখানে এতটুকুনি। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছো। এই যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা নামকরণের জন্য এই টাইপের যৌগগুলো আমরা পড়তাম, তাই না? যে এইরকম একটা যৌগের নামকরণ করো বা এইরকম একটা যৌগের নামকরণ করো। দুইটা জাস্ট
দুইটা রেখা দিয়ে দেখাইতো। সো এটা দিয়ে আমরা কি জানতাম, যে আমরা জানতাম প্রত্যেকটা রেখা মানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ, তাই না? সো এই যে দেখো 10 নাম্বার কার্বনে একটা রেখা উঠে গেছে, তাইলে এই যে স্ট্রেট লাইন এবং 13 নাম্বার কার্বনে একটা স্ট্রেট লাইন উঠে গেছে, এই জন্য এই দুইটা স্ট্রেট লাইনকে আমরা কি বলবো, মিথাইল গ্রুপ। এই মিথাইল গ্রুপ কোথায় কোথায় আছে, 10 নাম্বার কার্বনে আছে এবং 13 নাম্বার কার্বনে আছে। ওকে, এবার আসো কোলেস্টেরলের সোর্স কি কি, কোলেস্টেরলের ফাংশন, হ্যাঁ আচ্ছা ফাংশনে আগে আসি। ফাংশন পড়ি, ফাংশন পড়লেই বেসিক্যালি আসলে সোর্স কি কি আছে এই জিনিসপত্রগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফাংশনের মধ্যে কি কি হবে, কোলেস্টেরল থেকে কি কি আমরা তৈরি করতে পারি, স্টেরয়েড হরমোন তৈরি করতে পারি আমরা, ভিটামিন ডি তৈরি করতে পারি, বাইল অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ কোলেস্টেরল থেকে স্টেরয়েড হরমোন, ভিটামিন ডি এবং বাইল অ্যাসিড তৈরি হবে। এটা কিসের কিসের কনস্টিটিউয়েন্ট বা কোথায় কোথায় আমরা পাবো, লিপোপ্রোটিনের মধ্যে আমরা পাবো, এবং বায়োলজিক্যাল যে মেমব্রেনগুলো আছে আমরা সেইখানে পাইছিলাম, মনে আছে যে কি কি ছিল বায়োলজিক্যাল মেমব্রেনের মধ্যে, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, কার্বোহাইড্রেট ছিল, অ্যান্ড হচ্ছে এখানে কোলেস্টেরল। আমরা পড়ছিলাম যে প্রত্যেকটা যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের মধ্যে কোলেস্টেরল ছড়াই ছিটায় থাকে, তার মানে এইখানে আমার প্লাজমা মেমব্রেনে কিন্তু কোলেস্টেরলও পাওয়া যাচ্ছে, রাইট? ওকে, আর কোলেস্টেরল বেড়ে গেলে কি হয়, কোলেস্টেরল কেন ভালো না, কারণ আমরা জানি কোলেস্টেরল বেড়ে গেলে আলটিমেটলি কি হবে, এগুলো আমাদের যে রক্তনালীগুলো আছে, সেইখানে জমে যায়, বিভিন্ন ধরনের প্লাক তৈরি করে, অর্থাৎ রক্ত চলাচলটা আটকায় দেয়। এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার, রাইট? সো এই অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার থেকে কি কি হইতে পারে, করোনারি আর্টারি ডিজিজ হইতে পারে অ্যান্ড ব্রেইনে স্ট্রোক হইতে পারে, ঠিক আছে? এবার হলো আমরা পড়বো আমাদের নেক্সট টপিক, লিপোপ্রোটিন। নাম থেকেই বুঝতে পারতেছে লিপোপ্রোটিন, তার মানে এখানে একটা প্রোটিন কম্পাউন্ড থাকবে, এখানে কি থাকবে, একটা প্রোটিন কম্পাউন্ড থাকবে, অ্যান্ড সাথে কি পাওয়া যাবে, একটা লিপিড। তার মানে লিপিড এবং প্রোটিন মিলে আমার কি তৈরি হবে, লিপোপ্রোটিন তৈরি হবে, ঠিক আছে? এই যে দেখো, গ্লোবিউলার ম্যাক্রোমলিকুলার কমপ্লেক্স অফ লিপিড অ্যান্ড স্পেশাল প্রোটিন কল্ড অ্যাপোপ্রোটিন মিলেই আমার কি ফর্ম করবে, এখানে আমার ফর্ম করবে হচ্ছে লিপোপ্রোটিন, ঠিক আছে? ওকে, এবার আসো লিপোপ্রোটিনের স্ট্রাকচারটা দেখো। লিপোপ্রোটিনের স্ট্রাকচারের মধ্যে তোমরা পরীক্ষার খাতায় লিপোপ্রোটিনের স্ট্রাকচারটা আসে, অ্যান্ড লিপোপ্রোটিনের স্ট্রাকচার আসলে ডেফিনেটলি এইটাই লিখবা পরীক্ষার খাতায়, সুন্দর করে এই ছবিটাই আঁকবা। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, বা যেটাই করতে ইচ্ছা করে করো, পরীক্ষার খাতায় এই ছবিটা আঁকতে হবে, এবং এইটা হচ্ছে টিচাররা কি এই ছবিটা দেখলে খুশি হয়। তো লিপোপ্রোটিনের আসলে কি কি পাওয়া যাচ্ছে, লিপোপ্রোটিনের এইখানে আমরা কি পাবো, সেন্ট্রালি আমরা পাবো হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে? এখানে আমরা পাবো ট্রাইগ্লিসারাইড, তার সাথে থাকবে কিছু কোলেস্টেরল এস্টার। বাইরের দিকে আমরা এই যে আমরা ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল এস্টারের যে কোডটা আছে, এইটার বাইরের দিকে আমরা কি পাচ্ছি, এটার বাইরের দিকে আমরা পাচ্ছি ফসফোলিপিড। ফসফোলিপিডের গায়ে কিছু ফ্রি কোলেস্টেরল পাওয়া যাবে, এবং তারও বাইরের দিকে আমরা কিছু অ্যাপোপ্রোটিন পাবো। সো খেয়াল করে দেখো, লিপিড এবং প্রোটিন এই চারটাই হচ্ছে আমার বেসিক্যালি লিপিডের জিনিসপত্র, এবং সাথে একটা প্রোটিন যুক্ত হয়ে এটাতে ফর্ম করতেছে হচ্ছে আমাদের লিপোপ্রোটিনের মোটামুটি স্ট্রাকচার। তাইলে আমার সেন্ট্রাল কোরের মধ্যে আমি কি কি পাচ্ছি বলো তো, আমরা সেন্ট্রাল কোরের মধ্যে আমরা পাচ্ছি একটা ট্রাইগ্লিসারাইড এবং একটা কোলেস্টেরল এস্টার, রাইট? সেন্ট্রাল কোরে এই যে গ্লিসারাইড এবং কোলেস্টেরল এস্টার, এরা কি বলতো, এরা কিন্তু নন পোলার, তাই না? এরা হচ্ছে আমার নন পোলার কম্পাউন্ড। এটা বলার জন্য এর চারপাশে কি থাকতেছে, হচ্ছে ফসফোলিপিড এবং ফ্রি কোলেস্টেরল। ফসফোলিপিড এবং ফ্রি কোলেস্টেরল কি জিনিস, ফসফোলিপিড এবং ফ্রি কোলেস্টেরল কিন্তু অ্যামফিপ্যাথিক যৌগ, অ্যামফিপ্যাথিক লিপিড, তাই না? সো এই হচ্ছে আমার মোটামুটি এর স্ট্রাকচারটা, যে সেন্ট্রালি আমার পাওয়া যাবে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এস্টার, আউটার দিকে আমরা পাবো ফসফোলিপিড, ফ্রি কোলেস্টেরল, এবং তারও বাইরের দিকে পাবো হচ্ছে আমাদের লিপোপ্রোটিন বা অ্যাপোপ্রোটিন, ঠিক আছে? নেক্সট আমাদের এখান থেকে যে জিনিসটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে এই লিপোপ্রোটিন যেটা আছে, এই লিপোপ্রোটিনের কয় ধরনের লিপোপ্রোটিন পাওয়া যায়। আচ্ছা, এই কার্ডের মধ্যে একটা জিনিস মাথায় রেখো, যে ফার্স্ট কার্ডে কিন্তু লিপোপ্রোটিন থেকে জিনিসপত্র বেশি পেঁচাবে না,
এদিকে খুবই অল্প কিছু কোয়েশ্চেন টিচাররা জিজ্ঞেস করবে, এবং ইউজুয়ালি এখান থেকে দেখা যায় যে অত ডিটেইলে যায়ও না। এটা রিটেনে আসে, এই টপিকটা রিটেনে আসে অনেক সময়, বাট এটা থেকে ডিটেলে যায় না, কারণ তোমরা যখন 3 নাম্বার কার্ডে যাবা, 3 নাম্বার কার্ডে অর্থাৎ মেটাবলিজম কার্ডে কিন্তু এই জিনিসপত্রগুলো অনেক ডিটেইল জানবা। এবং এইখানে কেন ট্রাইগ্লিসাইড এবং কোলেস্টেরলিসটা নন পোলার অবস্থায় আছে এবং তার চারপাশে কেন অ্যামফিপ্যাথিক লিপিড এটা তাকে সারাউন্ড করে রাখছে, এটা মেটাবলিজমে যেই দেখবা। ঠিক আছে, যেহেতু আমার এটা নন পোলার, তার মানে এরা কি, এরা ফ্যাট সলিউবল, তোমার হচ্ছে ফ্যাট যেই সলভেন্টগুলো আছে সেই তার মধ্যে এগুলো আসবে, বাট এটা কিন্তু ওয়াটার সলিউবল হবে না। বাট অ্যামফিপ্যাথিক লিপিড যেগুলো আছে এগুলো কিন্তু আমার ওয়াটার সলিউবল। সো এই জিনিসপত্রগুলো তোমরা থার্ড কার্ডে যে আরও ডিটেইল বুঝবা, এটা সম্পর্কে এত কিছু জানতে হবে না, স্ট্রাকচারটা পড়ে রাখো। এবার আসো হচ্ছে টাইপগুলো লাগবে। মেইনলি লিপোপ্রোটিন আমার 4 ধরনের। ঠিক আছে, মেইনলি 4 ধরনের। কি কি? কাইলোমাইক্রন, ভিএলডিএল বা ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এরপরে এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, অ্যান্ড আরেকটা হচ্ছে এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। টিচাররা যদি জিজ্ঞেস করে যে লিপোপ্রোটিনের টাইপ বলো, ফার্স্টে বলবা ক্লাসিক্যালি 4 ধরনের। যদি বলে এছাড়া কি আর কিছু আছে, তখন তোমরা বলবা যে এছাড়া আমরা পাই হচ্ছে কাইলোমাইক্রন রিমিনেন্ট, ভিএলডিএল রিমিনেন্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে লিপোপ্রোটিন। ঠিক আছে, ওকে। এই জিনিসপত্রগুলো আমরা বলবো হচ্ছে আমাদের টাইপের মধ্যে এটা লাগবে। টাইপের এটা ভাইভার জন্য ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে ধরবে। ওকে, একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের কাইলোমাইক্রনটা হচ্ছে সব থেকে বড় লিপোপ্রোটিন, তার থেকে একটু ছোট হচ্ছে ভিএলডিএল বা ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ডেন্সিটি লিপোপ্রোটিন বা আইডিএল, যেটা আসলে ক্লাসিক্যাল টাইপের মধ্যে পড়ে না, আমরা এলডিএল এ চলে আসি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যান্ড হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এই 4টা লিপোপ্রোটিনের মধ্যে মাথায় রাখবা এইচডিএল হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো। এইচডিএল হচ্ছে ভালো। কেন এইচডিএল ভালো? বলছিলাম যে এইচডিএল বডি থেকে কোলেস্টেরল সরায় ফেলতে পারে, রাইট? অন্যান্যগুলো এটা পারে না, এই জন্য এইচডিএলকে বলা হচ্ছে ভালো। সাইজে সব থেকে ছোট কোনটা? এইচডিএল সাইজে সব থেকে ছোট। ঠিক আছে, ওকে। হাই ডেন্সিটি বলা হচ্ছে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কেন বলা হচ্ছে? কারণ হাই ডেন্সিটি বলা হচ্ছে এই কারণেই যে এটাতে ডেন্সিটি বাড়তেছে, রাইট? হাই ডেন্সিটি, খেয়াল করে দেখো, কাইলোমাইক্রন থেকে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, তারপরে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, অ্যান্ড তারপরে হচ্ছে এলডিএল, এইচডিএল, তার হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। তার মানে ডেন্সিটি বাড়তেছে। ডেন্সিটি বাড়তেছে, কিসের ডেন্সিটি বাড়তেছে? ডেন্সিটি বাড়তেছে মানে হচ্ছে আমার বেসিকলি পার্সেন্টেজ অফ প্রোটিন বাড়তেছে, পার্সেন্টেজ অফ প্রোটিন এইখানে বাড়তেছে। কেমন? আচ্ছা, আর একই সাথে সাইজের দিকটা কিন্তু উল্টা, যে আমার হাই ডেন্সিটিটা সব থেকে ছোট এবং কাইলোমাইক্রন সব থেকে বড়। ওকে, এবার আসো অ্যাপোপ্রোটিন। অ্যাপোপ্রোটিনের মধ্যে আমাদের অ্যাপোপ্রোটিনের মধ্যে কি কি পাচ্ছি? অ্যাপোপ্রোটিন জিনিসটা আসলে কি? অ্যাপোপ্রোটিন আমরা বলছিলাম যে লিপোপ্রোটিনের একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট, তাই না? যেটা হচ্ছে আমার যে লিপিডগুলো ছিল তার সাথে অ্যাড হচ্ছিল। ঠিক আছে, ওকে। সো এইখানে অ্যাপোপ্রোটিনের মধ্যে আমরা 4 ধরনের অ্যাপোপ্রোটিন পাবো: অ্যাপো এ, অ্যাপো বি, অ্যাপো সি এবং অ্যাপো ই। এই টাইপগুলো ইউজুয়ালি ফার্স্ট কার্ডে ধরে না, এগুলো ফিফথ কার্ডের পড়া। এখানে যা পড়াচ্ছি এগুলা থার্ড কার্ডে মোটামুটি তোমাদেরকে ধরবে এগুলা। বাট জেনে রাখো, যদি খুব ভালো ভাইভা দিতে থাকো, টিচাররা ডিপে এইগুলো জিজ্ঞেস করবে যে অ্যাপো এ, এই অ্যাপোপ্রোটিনটার কয়টা টাইপ আছে। বেসিক্যালি অ্যাপো এ 3 ধরনের হয়: অ্যাপো A1, A2, A4, A4। ঠিক আছে, এবং অ্যাপো সি এর মধ্যে আমরা পাবো 3টা টাইপ: 1, 2, 3। বি এর মধ্যে পাবো B48 এবং B100। এই B48 এবং B100 এইটা থার্ড কার্ডে যে অনেক তোমাদের প্যারা দিবে, যে এখানে এই দুইটা অ্যাপোপ্রোটিনের বিশাল বিশাল কাজ আছে। অ্যান্ড ফাইনালি অ্যাপো ই। ঠিক আছে, অ্যাপো ই এক্সট্রা করে কোনো আর ক্লাসিফিকেশন বা টাইপ নেই। এই অ্যাপোপ্রোটিনগুলো নিয়ে আমি ডিটেল কেন পড়াচ্ছি না, কারণ থার্ড কার্ডে জিনিসপত্রগুলো অর্থাৎ মেটাবলিজমের জিনিসপত্রগুলো না পড়লে অ্যাপোপ্রোটিন আমি এখন বুঝায় আসলে কোনো লাভ নেই। আপাতত এতটুকুনি জানো যে আমি যদি লিপোপ্রোটিন ফর্ম করতে চাই, যে প্রোটিনের ইউনিটটা আসে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপোপ্রোটিন। এবার আসো ফাংশনের মধ্যে কি কি আছে। ফাংশনের মধ্যে প্রথমটা বলে ফেলছি যে অ্যাক্ট অ্যাজ আ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ লিপোপ্রোটিন, provide hydrophilic character to lipoprotein particles to facilitate their transport in aqueous plasma। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এটা কেন বলতেছি, এই 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 পয়েন্টটার মানেটা কি। আমরা যদি একটু স্ট্রাকচারে আসি, স্ট্রাকচারে একটু খেয়াল করে দেখো তো, বাইরের দিকে কি অ্যাপোপ্রোটিনটা আছে না? বাইরের দিকে হচ্ছে অ্যাপোপ্রোটিনটা আছে। এখন এই যে লিপোপ্রোটিনের যে জিনিসপত্রগুলো ভিতরের দিকে ছিল, এরা কিন্তু হাইড্রোফোবিক, এরা কিন্তু আমার হাইড্রোফোবিক, অর্থাৎ এরা পানির মধ্যে দ্রবীভূত হবে না।
বাট এই যে লিপোপ্রোটিনের যে পার্টটা আছে, এই প্রোটিনটা কিন্তু পানিতে সলিউবল, রাইট? সো যেহেতু আমার আউটার দিকে হচ্ছে এই অ্যাপোপ্রোটিনটা আছে, তার মানে এরা হচ্ছে ট্রান্সপোর্টটাকে ফ্যাসিলিটেট করতে পারবে, অর্থাৎ ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে এরা ভূমিকা রাখতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমরা বলতেছি যে রিকগনাইজ দ্য সেল মেমব্রেন সারফেস রিসেপ্টরস। ওকে, সেল মেমব্রেন সারফেস রিসেপ্টর কি জিনিস, এইটা অলরেডি তোমরা ফিজিওলজিতে পড়ে ফেলছো। ফিজিওলজিতে এগুলা, ফিজিওলজির পড়া রিসেপ্টর কি কি এগুলা নিয়ে এইখানে বলার আসলে কিছু নাই। ওকে, অ্যাক্টিভেটস এনজাইমস ইনভলভড ইন লিপোপ্রোটিন মেটাবলিজম। খেয়াল করে দেখছো এই যে লিপোপ্রোটিন মেটাবলিজমের পার্টটা চলে আসে। এই যে যখন লিপোপ্রোটিনের মেটাবলিজম পড়বা, আলাদা আলাদা সেপারেটলি প্রত্যেকটা পড়তে হবে। ভিএলডিএল, এলডিএল, এইচডিএল, প্রত্যেকটার মেটাবলিজম আলাদাভাবে পড়তে হবে। এবং এই যে আমার যে অ্যাপোপ্রোটিনগুলো আছে, এই মেটাবলিজমের ক্ষেত্রে বিভিন্ন কাজ করে। যেমন এই অ্যাপোসি2 যেটা আমরা পড়ছিলাম, অ্যাপোসি2, এই এই অ্যাপোপ্রোটিনটা কি করে? এই প্রোটিনটা হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ এনজাইমটাকে অ্যাক্টিভেট করে আমার লিপোপ্রোটিনের মেটাবলিজমে হেল্প করে। সো এই যে অ্যাপোপ্রোটিনগুলো আছে, এগুলার ভেরিয়াস ফাংশন আমরা দেখতে পেলাম। ইউজুয়ালি পরীক্ষা এগুলো ধরে না, এগুলো পরীক্ষায় খুব রেয়ারলি জিজ্ঞেস করে। আচ্ছা, এই স্লাইডটা আমি হচ্ছে ডিএমসির স্লাইড থেকে নিছি, এটা ডিএমসি থেকে নিছি, ডিএমসির স্লাইড। এবং এই স্লাইডটাও আসলে থার্ড কার্ডের জন্য লাগবে, এটা থার্ড কার্ডে লাগবে। এখন আসলে অত ডিটেইল যাওয়ার দরকার নেই, একটু মনে রাখো যে এটা হচ্ছে কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল, এইচডিএল। মেইন লিপিড কী কী কাইলোমাইক্রনের মধ্যে? ট্যাগ, এটাও টিএজি। এলডিএল এ কোলেস্টেরল, এখানে কোলেস্টেরল কোথায় কোথায় পাওয়া যাবে? ইন্টেস্টাইন, লিভার। এলডিএলটা পাবো আমরা ভিএলডিএল থেকে, এলডিএল পাবো, আর এইচডিএলটা পাবো লিভার ইন্টেস্টাইন থেকে। ওকে, অ্যাপোপ্রোটিন, মেইন অ্যাপোপ্রোটিন কী কী থাকতেছে এগুলো একটু দেখে রাখো, এগুলো আসলে অত ডিটেইলে যাওয়ার কিছু নাই। ওকে, এই ফাংশনগুলো, এইগুলো না সবই তোমাদের মেটাবলিজমে আসলে এগুলো পড়তে হবে। এইগুলা এইখানে পড়ায় আসলে লাভ নাই, কারণ মেটাবলিজমের জিনিসপত্রগুলো না পড়লে এগুলো ক্লিয়ার হবে না। আচ্ছা ঠিক আছে, একটু তাও দেখি। কাইলোমাইক্রনের ফাংশনের মধ্যে কি বলতেছে? ক্যারিজ এক্সোজেনাস লিপিড ফ্রম ইন্টেস্টাইন টু পেরিফেরাল টিস্যু। তার মানে কি? আমার ইন্টেস্টাইনের মধ্যে যে লিপিডগুলো থাকতেছে, সেই লিপিডগুলো ক্যারি করে নিয়ে যে আমার শরীরের যে পেরিফেরাল ইউনিটগুলো আছে, পেরিফেরাল যে সেলগুলোতে আছে, সেই সেলে ক্যারি করবে কে? কাইলোমাইক্রন। তাহলে কাইলোমাইক্রনের একটা কাজ কি? যে এরা হচ্ছে আমার যে ডায়েটারি লিপিডগুলো আছে, এগুলো পেরিফেরালে নিয়ে যায়। আচ্ছা, ভিএলডিএল কি? আমার কাইলোমাইক্রন যে কাজটা করছে, ভিএলডিএলও সেম কাজটা করবে। বাট কাইলোমাইক্রন কি করছিল? যেগুলো আমার এক্সোজেনাস, অর্থাৎ ডায়েটারি যে লিপিডগুলো আছে সেইগুলোকে নিয়ে গেছিল। বাট ভিএলডিএল কি করবে? আমার এন্ডোজেনাসলি যে লিপিডগুলো সিনথেসিস হয়, অর্থাৎ বডির মধ্যে যে লিপিডগুলো সিনথেসিস হয় লিভারের থেকে, আমরা পড়ছিলাম না লিভারের ফাংশনের মধ্যে এইচএসসিতে, যে এরা হচ্ছে তোমার লাইপোজেনেসিস ঘটাইতে পারে। সো লাইপোজেনেসিস ঘটাচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে? লিপিডগুলো কিন্তু আমার বডিতেই প্রডিউস হচ্ছে। এই যে লিপিডগুলো প্রডিউস হচ্ছিল, এই লিপিডগুলোকে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোথায় নিয়ে যাবে? পেরিফেরাল টিস্যুতে নিয়ে যাবে। ওকে, আরেকটা কাজ কি করে ভিএলডিএল? ভিএলডিএল এর আরেকটা কাজ হচ্ছে এরা এলডিএল প্রডিউস করতে পারে, অর্থাৎ ভিএলডিএল থেকে এলডিএল আসবে। নেক্সট, এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। খেয়াল করে দেখো এখানে যতগুলো আমরা পড়তেছি সবাই কিন্তু একই কাজ করতেছে। এরা এই লিপিডগুলোকে ক্যারি করে নিয়ে যে কোথায় নিচ্ছে? পেরিফেরাল, অর্থাৎ আমার বডির দূরবর্তী আসলে বলবো না, আমার বডির পেরিফেরাল যেই সেলগুলো আছে, পেরিফেরাল যে টিস্যুগুলো আছে, সেইখানে আমার এই জিনিসপত্রগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছে। এখন এই কোলেস্টেরল কিন্তু যেটা বললাম যে ভালো না, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক এরা তৈরি করতেছে, রাইট? সো এইগুলাকে আমার বডির বিভিন্ন জায়গা থেকে আসলে সরায় ফেলা দরকার। বাট কাইলোমাইক্রন বলো, ভিএলডিএল বলো, এলডিএল বলো, প্রত্যেকেই কি করতেছিল? এই লিপিডগুলোকে কই নিয়ে যাচ্ছিল? পেরিফেরালি নিয়ে যাচ্ছিল, তাই না? সো এরা কিন্তু আমার বডির জন্য ভালো না। আর এইচডিএল কি করবে? এইচডিএল উল্টা কাজটা করবে, অর্থাৎ পেরিফেরাল যেই লিপিডগুলো আমাদের স্টোর হয়ে আছে, সেই লিপিডগুলোকে সে নিয়ে যে লিভারের কাছে পৌঁছায় দিবে। ঠিক আছে, তাইলে কি আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি না যে আমার কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল, এই তিনটা হচ্ছে আমার ব্যাড লিপোপ্রোটিন, এবং হাই ডেন্সিটি লিপোপ্রোটিনটা হচ্ছে আমার বডির জন্য গুড লিপোপ্রোটিন। কেন গুড লিপোপ্রোটিন বলা হচ্ছে, কেন ব্যাড লিপোপ্রোটিন বলা হচ্ছে, হোপফুলি এটা তোমরা এখন এক্সপ্লেইন করতে পারবা, যদি এগুলো থার্ড কার্ডের পড়া। এখন আসলে টিচারদের মর্জির উপরে জিজ্ঞেস করতেও পারে, নাও করতে পারে, বাট অনেক বেশি চান্স এগুলো আসলে জিজ্ঞেস করবে না। ওকে, সো লিপোপ্রোটিন সম্পর্কে আমরা এতটুকুন পড়বো। লিপোপ্রোটিন সম্পর্কে এর থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই। এবার আসা হচ্ছে আমাদের ফাইনাল টপিক। ফাইনাল টপিকটা হচ্ছে ইকোসায়ানয়েড। ফাইনাল টপিকটা কি? ইকোসায়ানয়েড। এই ইকোসায়ানয়েড এতক্ষণ ধরে আমরা অনেক জায়গায় নামগুলো পাইছি। ইকোসায়ানয়েড আসলে কি জিনিস?
ইকোসায়ানয়েড কি জিনিস? বেসিকলি ইকোসায়ানয়েড আমরা যেই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো পড়ছিলাম, মনে আছে? PUFA, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড স্পেশালি অ্যারাকিডোনিক অ্যাসিড, যেটা এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে আমরা ডিরাইভ করব, ঠিক আছে? সো আমরা ইকোসায়ানয়েডের ডেফিনেশনটা এটাই দিব যে কম্পাউন্ডস দ্যাট ইজ ডিরাইভড ফ্রম পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, স্পেশালি অ্যারাকিডোনিক অ্যাসিড, তাদেরকে আমরা বলতেছি ইকোসায়ানয়েড। এবং এখানে কয়টা কার্বন থাকবে? 20 কার্বন কন্টেইনিং একটা কম্পাউন্ড হবে ইকোসায়ানয়েড, ঠিক আছে? আচ্ছা, এই ইকোসায়ানয়েড বেসিক্যালি আমাদের লোকালি অ্যাক্টিং হরমোন হিসেবে কাজ করে। এই ইকোসায়ানয়েড থেকে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রোম্বোক্সিন A2, তারপর লিউকোট্রায়েন্স, লিপোক্সিন, এই জিনিসপত্রগুলো পাই। সো এইগুলো হচ্ছে সবগুলোই আমার বডিতে বিভিন্ন ধরনের হরমোনের কাজ করে থাকে। সো এগুলো আমরা কনসিডারিং অ্যাক্টিং হরমোন হিসেবে, এগুলো লোকালি অ্যাক্টিং হরমোন হিসেবে আমরা পাই। কি কি বললাম, নামগুলো আমরা পাবো, সামনে পাবো। এবার আসো ইকোসায়ানয়েডের ক্লাসিফিকেশনে আসো। ইকোসায়ানয়েডকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? ইকোসায়ানয়েড 3 ধরনের: প্রোস্টানয়েড, লিউকোট্রায়েন্স, লিপোক্সিন, ঠিক আছে? প্রোস্টানয়েড, লিউকোট্রায়েন্স, লিপোক্সিন। প্রোস্টানয়েডের মধ্যে 3 ধরনের আমরা পাই: প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রোম্বোক্সিন, ঠিক আছে? তাহলে আমরা কি কি পাইলাম? ইকোসায়ানয়েডের মধ্যে 3টা জিনিস পাইছি: প্রোস্টাসায়ানয়েড, প্রোস্টানয়েডস, লিউকোট্রায়েন্স, লিপোক্সিন। প্রোস্টানয়েডসের মধ্যে আরও 3টা, যেটাকে আমরা বলতেছি প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন এবং থ্রোম্বোক্সিন, ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিনকে আমরা লিখি হচ্ছে পিজি, প্রোস্টাগ্ল্যান্ডিনস PGS। প্রোস্টাসাইক্লিনকে লিখি আমরা PGI এই হিসাবে, আর থ্রোম্বোক্সিনটাকে আমরা লিখতেছি হচ্ছে TXS। কেমন? ওকে, এগুলো আমাদের শর্ট ফর্ম। লিউকোট্রায়েন্সের ক্ষেত্রে LTS এই হিসাবে আমরা লিখি, এবং লিপোক্সিনসের ক্ষেত্রে LXS। এই জিনিসপত্রগুলো তোমরা 4th ইয়ারে উঠে আরও পাবা। এইখানে ইকোসায়ানয়েড সম্পর্কে আসলে এর থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। সিনথেসিসটা আমাদের একটু লাগবে। টিচার যদি তুমি ভালো পারো, সিনথেসিস জিজ্ঞেস করতেও পারে, নাও করতে পারে, বাট জেনে রাখো, সমস্যা নেই, সিনথেসিস এমনিই পারবা। সো ফসফোলিপিড যেই মেমব্রেনটা ছিল, মেমব্রেন বাউন্ড যে ফসফোলিপিডগুলো ছিল, সেখান থেকে আমার তৈরি হবে অ্যারাকিডোনিক অ্যাসিড, ঠিক আছে? ফসফোলিপিড মেমব্রেন থেকে ফসফোলাইপেজ এনজাইমের, ফসফোলাইপেজ A2 এনজাইমের উপস্থিতিতে এটা আমার অ্যারাকিডোনিক অ্যাসিড ফর্ম করতেছে, ঠিক আছে? এইবার এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপর 2টা এনজাইম কাজ করবে। একটা হচ্ছে লাইপো অক্সিজেনেস এনজাইম, আর একটা হচ্ছে সাইক্লো অক্সিজেনেস এনজাইম। কি কি এনজাইম কাজ করতেছে? এখান থেকে মেইনলি আমার সিনথেসিসটা শুরু, এখান থেকে আমার মেইনলি সিনথেসিসটা শুরু। 2টা এনজাইম কাজ করতেছে। কি কি বলছি? লাইপো অক্সিজেনেস এনজাইম, আর একটা হচ্ছে সাইক্লো অক্সিজেনেস এনজাইম। কেমন? এই যে লাইপো অক্সিজেনেস এনজাইম, এইখান থেকে আমার ফর্ম করবে লিউকোট্রায়েন, ঠিক আছে? লিউকোট্রায়েন এখান থেকে কি কি তৈরি করতেছে? লিউকোট্রায়েন। বেসিক্যালি এখান থেকে 2টা জিনিসই তৈরি হয়। লাইপো অক্সিজেনেস এনজাইম থেকে লিউকোট্রায়েন তৈরি হবে, এবং লিউকোট্রায়েনের সাথে লিপোক্সিনও তৈরি হয়, ঠিক আছে? লিপোক্সিনও তৈরি হয়। লিউকোট্রায়েনের আবার 4টা ফর্ম পাওয়া যায়। লিউকোট্রায়েন A4, B4, C4, D4, E4, এই 5টা টাইপের পাওয়া যাচ্ছে। এত ডিটেইলে লাগবে না, মাথায় রাখবা। অ্যারাকিডোনিক অ্যাসিডের উপর লাইপো অক্সিজেনেস এনজাইম কাজ করার মাধ্যমে 2টা জিনিস তৈরি করছে, একটা লিউকোট্রায়েন আর একটা হচ্ছে লিপোক্সিন। কেমন? আর সাইক্লো অক্সিজেনেস এনজাইম কাজ করার মধ্যে আমার এখান থেকে বেসিক্যালি তৈরি করবে প্রোস্টানয়েড। প্রোস্টানয়েডের মধ্যে কি কি ছিল? প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন এবং থ্রোম্বোক্সিন, ঠিক আছে? এই হচ্ছে আমার সিনথেসিস অফ ইকোসায়ানয়েড। এইটার টিচার কিন্তু ধরে, ঠিক আছে? ভাইভাতে ভালো ভাইভা দিতে থাকলেই এই জিনিস ধরবে যে সিনথেসিস অফ ইকোসায়ানয়েড ডিসক্রাইব করো। ওকে, এইবার আসো ইকোসায়ানয়েডের আমার কাজগুলো কি কি, ইকোসায়ানয়েডের কাজ কি কি আছে। ইকোসায়ানয়েড আমরা কি কি পাইছি? ইকোসায়ানয়েড আমরা পাইছি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন পাইছি, প্রোস্টাসাইক্লিন পাইছি, থ্রোম্বোক্সিন পাইছি, তাই না? আচ্ছা, সো এইখান থেকে বেসিক্যালি আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? আমাদের ইনফ্ল্যামেটরি রেসপন্সের উপর কাজ করবে। ভাস্কিউলার টোন, মেইনলি আমাদের এটা যেটা করবে, ভেসোডায়ালেশন করবে। ভেসোডায়ালেশন করার মানে কি? ভেসোডায়ালেশন করা মানে আমার ব্লাড ভেসেলটা এরকম ছিল, ডায়ালেট করে দিছে। ডায়ালেট করে দিছে মানে চওড়া করে দিছে। তার মানে কি? ব্লাড প্রেশার হচ্ছে আমার কমাই দিবে, রাইট? আচ্ছা, এর সাথে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমাদের এটা এইচএসসিতে পড়ছো, যে গ্যাস্ট্রিক HCl সিক্রেশন, সেটার উপর কিন্তু আমার প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ আছে। সো এই প্রোস্টাগ্ল্যান্ডিন এই গ্যাস্ট্রিক HCl সিক্রেশন কমাই দেয়। কেমন?
বা ইনহিবিট করে দেয়। এবং ইউটেরাইন কন্ট্রাকশনের ক্ষেত্রে কাজ করতেছে মাস্কিউলার টোন, যে স্মুথ মাসেল টোন আছে, এগুলো আসলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন আমার এই স্মুথ মাসেলের উপরেও কাজ করে। সো স্মুথ মাসেল টোনের ক্ষেত্রেও এই জিনিসপত্রগুলো আসবে, ঠিক আছে। স্মুথ মাসেলের যে টোন আছে, অর্থাৎ কন্ট্রাক্ট করা, ডায়ালেক্ট করা, যেটাই করুক, এই ক্ষেত্রেও এরা ভূমিকা রাখতেছে। এবং রেনাল ভেসোডাইলেশন, একটা জিনিস মাথায় রাখবা, প্রোস্টাগ্ল্যান্ডিন মোটামুটি দেখা যায় যে যতগুলো আমার ভেসেল আছে এবং হচ্ছে স্মুথ মাসেল আছে সেখানে কাজ করবে। সো রেনালের ক্ষেত্রেও যে রেনালের যে ভেসেলগুলো আছে এখানে ভেসোডাইলেশন ঘটাচ্ছে। ওকে, এরপরে PGI2, এইটাতে আমার এইখানে ভেসোডাইলেশন করবে এবং যেই প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন হবে, অর্থাৎ আমরা যেই কি বলে রক্ত জমাট বাঁধানোর ক্ষেত্রে প্ল্যাটিলেট আনা প্রয়োজন, এই জিনিসটা হইতে দিবে না। অর্থাৎ প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশনটা হচ্ছে ইনহিবিট করে দিবে এবং থ্রোম্বাস ফর্মেশনও প্রিভেন্ট করার ক্ষেত্রে কাজ করবে। আর ফাইনালি থ্রোম্বোক্সিন A2 হচ্ছে ভেসোকনস্ট্রিকশনে কাজ করবে এবং এরা হচ্ছে এই PGI2 এর উল্টা কাজটা করবে, দ্যাট ইজ আমার প্ল্যাটিলেট যে অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে কাজ করতেছিল, প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন যেটা কমাই দিচ্ছিল, এরা উল্টা কাজ করবে, ঠিক আছে। এরা কি করবে, এরা হচ্ছে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশনটা বাড়াই দিবে, ঠিক আছে। আচ্ছা, PGI2 আসলে এইভাবে মুখে বললে আসলে এটা খারাপ দেখায়, এটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন, ঠিক আছে, প্রোস্টাসাইক্লিন। ওকে, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার মোটামুটি ইকোসায়ানয়েডের কাজ, থ্রোম্বোক্সিনের কাজ। ঠিক আছে, মোটামুটি এতটুকুনি জানলেই হবে। এবার আসো, এবার আমাদের আর কিছু পড়তে হবে না। ওকে, ফাইনালি এখানে আমরা আগের ক্লাসে আসলে এই লিপিডের ইম্পর্টেন্সটা হয়তো পড়াইলে একটু ভালো হতো, যা হোক আমি যেহেতু মিস হয়ে গেছে, এটা এখান থেকে পড়ে নিবা যে ইম্পর্টেন্স অফ লিপিড। এখন ইম্পর্টেন্স অফ লিপিড যখন পাচ্ছ, এখানে না এটা করে এইটা এক্সট্রা করে পড়ার কিছু নেই। এটা লাস্টে এইখানে এই জন্যই দিছি যে তুমি এতক্ষণ পর্যন্ত লিপিডের অনেকগুলো ধরনের লিপিড পড়ছো, সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড, ডিরাইভ লিপিড, এই প্রত্যেকটা লিপিডের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজগুলো পড়ছি, তাই না? এই সবগুলো কাজই কিন্তু আমার লিপিডের মধ্যে তুমি দিয়ে দিতে পারবা, ঠিক আছে। সো এইটা তোমরা পড়বা, এখানে আমার এক্সপ্লেইন করার মতন কিছু নাই, প্রত্যেকটা পয়েন্ট তোমরা বোঝা উচিত। কোনো পয়েন্ট যদি না বুঝে থাকো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবা, অ্যান্ড আমরা ট্রাই করবো তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়া। সো লিপিডের সেকেন্ড ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট আমরা পড়বো হচ্ছে এনজাইম, অ্যান্ড এনজাইম পড়লে আমাদের ফার্স্ট কার্ডের যে ক্লাসগুলো ছিল সবগুলো শেষ হয়ে যাবে। অ্যান্ড হোপফুলি আমাদের আসলে তোমাদের মেডিকেল কলেজগুলোতে যে কার্ড ফাইনাল এক্সামটা, এটা মোস্ট প্রবাবলি 25 তারিখ বা আরও পরে থেকে শুরু হবে। সো তোমরা যথেষ্ট টাইম পাচ্ছ, অ্যান্ড এই টাইমটার মধ্যে তোমরা ট্রাই করো পড়াগুলো গুছায় ফেলা। অ্যান্ড যখনই যে টপিকে প্রবলেম হবে আমাদের গ্রুপে তোমরা জানাবা, প্লাস ট্রাই করবা যে আইটেম হয়ে গেল, যাতে যে ভিডিওগুলো আমরা দিচ্ছি এই ভিডিওগুলো একটু মানে আবার একটু দেখার জন্য, এটাতে যেটা হবে তোমাদের এক্সট্রা কিছু এখানে আমরা ইনফরমেশন দিচ্ছি, অ্যান্ড এই জিনিসপত্রগুলো তোমাদের কাজে আসবে, ঠিক আছে। আমরা তাহলে নেক্সট ক্লাসে, এনজাইমের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। শুভকামনা সবার জন্য, ধন্যবাদ।